মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি অদ্ভুত একটা হাওয়া এলো রে বাবা, সব তো নিভে যাবে। প্রদীপের শিখাগুলো এমন কাঁপছে কেন? যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। বৌরানী, আজ একটা বড় শুভ দিন। এই শুভ দিনে তুমি কোন বিপদের ইঙ্গিত দিচ্ছ মা? আমি যে কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাইছো তুমি? দাদা, ও দাদা, আয়ুষ্মান বাবুকে দেখেছেন? ও দাদা, আমরা তো কাজ করছি, কাউকে দেখি রিজান। আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু। হ্যাঁ বলুন। আপনাকে আমার খুব দরকার। আমাকে? হ্যাঁ। কেন, কারোর কিছু বিপদ হয়েছে নাকি? না, ওই যে জঙ্গলে যে ওই বুড়ি দাইমা থাকেন না। বুড়ি দাইমা মানে উত্তরের দিকে? হ্যাঁ। আরে বুড়ি কত বাচ্চার জন্ম দিয়েছে, আর এখন চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। গায়ের কেউ মুখ ফিরিয়ে দেখছে না কো। সে কি কথা? সেই জন্য তো ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি। যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে বুড়ির। একটু চিকিৎসা জুটবে না গো বুড়ির কপালে, আর আপনিও কি মুখ ফিরিয়ে নেবেন? জানি আজ আপনার বিয়ে, কিন্তু আমি নিরুপায় হয়ে আপনার কাছে ছুটে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। আপনি চলুন না। চলুন চলুন, আসুন 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 আসুন। কি রে আয়ুষ্মান, কোথায় যাচ্ছিস তুই? আমি যাবো আর আসবো, চিন্তা করো না। আমি এক্ষুনি চলে আসছি। আরে আসছি। প্রদীপগুলো নিভে গেল মা। এই কোন বিপদের ইঙ্গিত? বৌরানী মা, পথ দেখাও বৌরানী। এই দিকটা চলুন। হ্যাঁ যাচ্ছি। এদিকে না? হ্যাঁ এই দিকটা। ও বাবা রে, কি হলো? খুব লেগেছে গো। কি আপনার পায়ে লাগছে? আচ্ছা ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি দেখছি। হ্যাঁ এদিকে তো? হ্যাঁ ঠিক আছে, আমি তুমি দেখছি। এগিয়ে যাও বাবা, আমি ঠিক আছি। বুড়িমাকে দেখো। হ্যালো, কাজ হয়ে গেছে বাবু। আয়ুষ্মান বাবু জঙ্গলে চলে এসছি। শুধু জঙ্গলের দিকে গেলেই তো হবে না, আসল কাজটা যেন ঠিক করে হয়। আমাদের লোকেরা সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পথ চলা শুরু 2009 থেকে এই বিদ্যালয় নিয়ে। তারও আগে আমি বিভিন্ন বেসরকারি স্কুলে করতাম। ইভেন আমার কাছাকাছি যে সরকারি বিদ্যালয়, যেখানে একসময় টিচার ছিল না, আমাকে ডাকা হয়েছিল, আমি সেখানে গিয়ে পাঠ দিয়েছি দীর্ঘদিন। তার সাথে সাথে আমার ছোট ছেলে ছিল, তাকে মানুষ করা, তার সাথে সাথে আর আমার শাশুড়ি মা ছিলেন বৃদ্ধ, মানে উনি অসুস্থ হয়ে যাচ্ছিলেন। উনি চাইছিলেন যে আমার বৌমা কাছাকাছি থাকুক, সেই জন্যই বাড়ির খুব কাছেই একটা ঘর করি, এবং সেটা টালির ঘর। সেই ঘরেতে আমি 3 জন স্টুডেন্ট নিয়ে শুরু করি। এটা একদম বাচ্চাদের মন্টিসরি। প্রথম থেকে শুরু হয়েছিল ওইভাবেই, এখন ক্লাস 5 পর্যন্ত আছে, ভবিষ্যতে বাড়ানোর ইচ্ছে আছে। পড়ানোর পদ্ধতি কিরকম? তুই বলছিস আমাদের পদ্ধতিটা আলাদা। আমাদের পড়ানোটা, সবাই তো ক্লাসরুমে পড়ে। আমার যদি বাচ্চাদের হয়তো বোরিং লাগছে, ইচ্ছে হলো যে আমরা একটু আজকে আউটডোর ক্লাসে যাব, গাছের নিচে বসে পড়াশোনা করব, বা ছবিটা আঁকবো আজকে, ওই ক্লাসটা আমরা আজকে ওখানে করব, ঠিক আছে, আমার সেখানে অ্যারেঞ্জ করা হয়ে গেল। সেখানে আমরা গাছের নিচে ছাওয়ার মধ্যে বসে করলাম। কোনোদিন হয়তো ভীষণ বৃষ্টি পড়ছে, তো আমরা এই বাইরেটা আমরা পেলাম না মাঠটা, তখন আমরা কি করি, আমার করিডোর যেখানটা রয়েছে সেখান দিয়ে আমার গাছ দেখা যায়, ফুল দেখা যায়, এবং বৃষ্টিও দেখা যায়।
ওই বৃষ্টির ওই বারান্দার মধ্যে সমস্ত সবাই বাচ্চারা দাঁড়িয়ে গিয়ে আমরা বৃষ্টি দেখতে দেখতে বেশ কিছু জিনিস দেখে নিলাম এবং বাড়ি ক্লাসের মধ্যে এসে বললাম যে ওই সম্বন্ধে লেখো। হ্যাঁ, এটা একটা বিষয় ব্যাপার। আর কখনো গান করতে ইচ্ছে করলে ওখানে দাঁড়িয়ে গান, কখনো মাঠের মধ্যে গান, যখন যেমন ওয়েদার ওদের যদি ভালো লাগে এবং পরিস্থিতি যদি অনুকূল থাকে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। যেমন একটা সরস্বতী পুজোর আমরা ইভেন্ট করছি, সরস্বতী পুজোর সময় আমি নিজে বললাম ঠিক আছে আমাদের কি করা যায়, আমাদের কি প্রিয় খেতে লাগছে বলো। ওদের মনে হলো যে আমি আইসক্রিম ভালো লাগছিল, কেউ কেউ চকলেট, ওদেরকে চকলেট বানানো, এই করতে গিয়ে ওরা ক্রাফটের কাজটাও শিখে যাচ্ছে, নানান রকমের চকলেট বানিয়ে ফেললো। তো স্কুলে তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো আছে নিশ্চয়ই? হ্যাঁ, ছবি আঁকা আছে, নাচ গান, আবৃত্তি, তার সাথে ক্যারাটে আছে। আমাদের শুরুই হয় বেদ মন্ত্র উচ্চারণ দিয়ে। শুরু করেছিল 3 জনকে নিয়ে? অবশ্যই 3 জনকে নিয়ে। এখন কতজন হয়েছে? এখন 170 জন। হাবড়াতে 3 নম্বর প্ল্যাটফর্মে একটা ছোট রেস্টুরেন্ট আছে। কিভাবে শুরু হলো? মানে খুব অল্প বয়সে নিজে বিয়ে করে ফেলি, মানে বাড়িতে না জানিয়ে? হ্যাঁ, বিয়ের পর থেকেই মারধর। কারণটা কি? ফার্স্ট কারণ হলো পড়াশোনা করতে চেয়েছিলাম, তো ফার্স্টে রাজি হলেও যখন স্কুল থেকে বাড়ি আসতাম মারধর করতো। বাড়ি আসার পর বই খাতা ছুঁড়ে ফেলা, সবকিছু চলছে। তার মধ্যে আমার 2 বেবি হয়। তারপর বাবাকে বললাম না বাবা অনেক হয়েছে, আর পারছি না। ওরা সেটা মেনে নিয়েছিল? মেনে প্রথমে নেয়নি, আমি ওখান থেকে চলে এসেছি 11 বছর থাকার পরে। মানে আমার ছোট ছেলে তখন 9 মাস বয়স। তো আসার পর ওদিকে কলেজ চলছিল, আর এদিকে তারপর জব জয়েন করার পর ওরকমই ডিভোর্স হওয়ার পর এই 6-7 বছর পর তো আমি হাবড়াতে গ্রেট ইস্টার্ন আছে, তো ওখানে অ্যাজ আ ক্যাশিয়ার জয়েন করি। তো অ্যাজ আ ক্যাশিয়ার জয়েন করা আমার যে প্রেজেন্ট হাজব্যান্ড, ওর নাম শুভ, তো ওর সাথে আমার আলাপ হয়। তুমি তো একটা জায়গায় চাকরি করতে, সেখান থেকে তুমি কি করে রেস্টুরেন্ট খুললে? যখন সেকেন্ড লকডাউন হয় তো বাড়ি থেকেই আমি মানে ক্লাউড কিচেন খুলি। তো আমি মা মিলে রান্না করতাম, তো আমি স্কুটি নিয়ে ডেলিভারি করতাম, বড় ছেলেকে নিয়ে হোমমেড মানে বাড়ি বাড়ি ডেলিভারি করতাম। আমার দোকানের নাম হচ্ছে স্বাদে আহ্লাদে। তো এটা কিন্তু খুব আবেগের দোকান। আমার বন্ধু বান্ধব মানে প্রত্যেকটা শ্বশুরবাড়ির লোকজন খুব সাপোর্ট করছে, মানে একটা আবেগের তৈরি এই দোকান। সেই জন্য হয়তো এই পরিচিতি এত খুব কম সময়ের মধ্যে আমি অর্জন করতে পেরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সুস্মিতা, ছোটবেলা থেকে আঁকার হাত খুব ভালো? ছোটবেলা থেকে আঁকা, মানে ওই আঁকা ঠিক বলবো না, আঁকচারা কাটা দিয়ে শুরু। তারপরে আস্তে আস্তে আঁকার প্রতি ইচ্ছেটা হয় ক্লাস 9-10 এরকমের সময় থেকে। ছবি আঁকি, বিভিন্ন জায়গায় কম্পিটিশানে যাই, এখানে পুরস্কার পাই। তো আরও আস্তে আস্তে না নিজেকে মনে হয় যে যদি এটা নিয়ে কিছু করা যায়। তো ক্লাস 11 থেকে ইচ্ছে হয় যে আমি আর্ট কলেজে ভর্তি হব, আমাকে ছবি আঁকা নিয়ে কিছু একটা করতে হবে। তো এইচএসের পর আমি আর্ট কলেজে প্রথমবার পরীক্ষা দিই, গভর্নমেন্ট আর্ট কলেজে। সেখানে বিশ্বভারতীতে যেমন আমার ভাইভাতে কেটে যায়, মানে প্রথমবারই গিয়ে আমি ফেলিওর হই। খুব একটা কষ্ট হয় যে প্রথমবারই পেলাম না, এরকম একটা ব্যাপার। মানে আমি এখনো কিছুই শিখতে পারিনি। তাহলে তো বাড়িতে বললাম যে ঠিক কি করব। তো বাড়ির লোক বললো যে ঠিক আছে তুমি জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হও। জিওগ্রাফি অনার্সে ভর্তি হয়ে গেলাম। জিওগ্রাফি অনার্সে ভর্তি হয়ে গেছি ঠিকই, কিন্তু ওই প্র্যাকটিক্যালের প্রেশার মানে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমি একটু ওখান থেকে বেরোতে চাই, আমার ওই ভালো লাগার জায়গাটায় ফিরতে চাই। ফার্স্ট সেমিস্টার যেদিনকে দিতে যাব সেদিনকে আর যাই না, মানে পরীক্ষা দিতে গেলাম না, যে না আমাকে ওই দিনে বেরিয়ে আসতে হবে, না হলে আমি পারবো না, আমার পক্ষে পসিবল হবে না। বাবা মা বলছে যে দেখ কি করবি, যদি তুই মনে করিস যে হ্যাঁ পারবি তাহলে নে। তো প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে যায়, না আমাকে এই বছরই পেতে হবে, আমি পড়াটা ছেড়ে দেবো, মানে জিওগ্রাফি অতটা আমি পারছি না, আমাকে মুক্ত হতে হবে মোটামুটি। তো সেই জায়গা থেকে আঁকা নিয়ে তখনই বেরিয়ে পড়ি, মাঠে ঘাটে যেখানে পারতাম আউটডোর করতাম। আমার যেহেতু গ্রামের দিকেই প্রায় বাড়ি, খুব সুন্দর যে দৃশ্যগুলো আমরা দেখি সেগুলোই আমি আমার আঁকার মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করি আর কি। ওই ছবি আঁকা ওইভাবেই শুরু হয় আর কি, চারিদিকে ঘোরাঘুরি করে। তো তারপর পরীক্ষা দিয়ে 3rd র্যাঙ্ক করে গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পাই। তো সেইভাবে আঁকা শুরু। তখন বাবা মা বললো যে না ঠিক আছে, তোর যখন ওটাই ভালো লাগা তো ওটা নিয়েই থাক। আস্তে আস্তে 4 বছর গ্র্যাজুয়েশন, দেন গভর্নমেন্ট আর্ট কলেজ থেকেই মাস্টার ডিগ্রি করি 2 বছর। মানে ওই যে 6 বছরের এই জার্নিতে বহু কিছু শিখেছি। তার মধ্যে বিভিন্ন জায়গাতে আমার এক্সিবিশন, টোটাল 28টা জায়গাতে আমি অলরেডি এক্সিবিশন করেছি। আর সবথেকে বড় আমার যেটা একটা বড় প্রাপ্তি আমার জীবনের, যেটা হয়তো আমার জীবনের বলতে পারা যায় যে পুরো মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে, তো সেটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম ওঠে, যেটা আমার ছবি আঁকার জন্যই। সরমিতা,
আইসিডিএস এর সুপারভাইজার। হ্যাঁ দিদি। কত বছর ধরে? দিদি আমি 2024-এই জয়েন করি চাকরিটায়। তার আগে আমি একটি স্কুলে চাকরি করতাম। এখন যে কাজটা করো সেটা দায়িত্ব কি তোমার? এখন যে কাজটা সেটা আমার আইসিডিএস সুপারভাইজার হিসেবে কাজ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সঠিকভাবে পরিচালনা করা, ইন্সপেকশন করা, সেখানে যে গভর্নমেন্ট যে পরিষেবাগুলো দিচ্ছে বেনিফিশিয়ারিরা সেগুলো সঠিকভাবে অ্যাভেল করতে পারছে কিনা সেটা দেখা। এছাড়াও আমরা বিভিন্ন মান্থলি মিটিং অর্গানাইজ করতে হয় এবং সেখানে কনভেনার হিসেবে বক্তব্য রাখতে হয়। সেখানে আমরা বলি যে চাইল্ড ম্যারেজের কথা উঠে আসছে বা নারী পাচারও অনেক দিকে হয়, যে মানে স্টুডেন্টরা স্কুলে পড়ছে তারা ঠিক জানে না, বুঝতে পারছে না, কারোর সাথে কোথাও চলে গেল এবং তারা খোঁজ পাওয়া যাচ্ছে না। এইসব জিনিসগুলো যাতে না হয়, তারা কিভাবে কোথায় যোগাযোগ করবে এবং নিজেদের কিভাবে সিকিউর ফিল করবে। এছাড়াও সেন্টারে তো মায়েরা থাকে, ধরুন প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদাররা থাকে, তাদেরকে বোঝানো যে তারা প্রেগনেন্ট অবস্থায় ঠিক কিভাবে নিজের যত্ন নেবে ইত্যাদি নিয়ে আমরা মিটিং অর্গানাইজ করে। হ্যাঁ, সমস্ত অ্যাওয়ারনেস এবং সমস্ত সেন্টারের রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা তোমাকে বলে দিচ্ছি, যে জালটা তুমি পেতেছিলে না আমাকে আর স্বয়ংভূকে মারবে বলে, সেটাই কিন্তু বুমেরাং হয়ে আবার ফিরে আসছে। এটা ফার্স্ট অ্যাটেম্পট ছিল, এরপর আরো অ্যাটেম্পট হবে। তখন কিন্তু অনেক কিছু করতে পারে। প্রত্যেকবার কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি থাকবে না তোমাকে বাঁচানোর জন্য উৎসব। তোর পরে খেয়াল রাখিস। এটা কি পুরোটাই নাটক ছিল? শুধু রক্ত পড়ে আছে, কোনো এভিডেন্স নেই। কোনো লোক এখানে ছিল বলে তো মনে হচ্ছে না। নাটকই ছিল। আর তাছাড়াও উৎসব মুখার্জিকে কে শুট করবে? হ্যাঁ, কে আমাকে শুট করবে? কোন মাইকালাল আছে আমাকে শুট করবে? হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? বাড়িতে ঢুকলাম। শোনো, আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা তার এক্সপ্লেনেশন চাইছি। নইলে কিন্তু তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তুমি গুলি চালিয়েছিলে। হ্যাঁ, গুলি চালিয়েছিলাম। কেন চালিয়েছিলে? ওটা ডিপার্টমেন্টের একটা স্টেপ, আমি তার জন্য কোন রকম এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। আমাদের কাছে খবর ছিল আপনার ছেলে উৎসব মুখার্জির ওপর আক্রমণ হতে পারে। আমি সেই জন্য আপনার ছেলেকে বাঁচিয়েছি। তবে একটা কথা মাথায় রাখবেন, ও মুখার্জি বাড়ির ছেলে বলে কিন্তু আমি ওকে বাঁচাই। আমি যেটা করেছি সেটা আমার ডিউটি। যে কোনো সিভিলিয়ানের ওপর আক্রমণ হলে তাকে বাঁচানোটা আমার কর্তব্য। আমি আমার কর্তব্য পালন করেছি। মিথ্যে কথা বলছো তুমি। আমি জানি তুমি আবার নতুন করে ঝক করছো। তুমি আমার উৎসবকে মারতে চেয়েছিলে। প্লিজ প্লিজ আর নিচে নামবেন না প্লিজ। ফোনটা আমাকে দাও তো। দাও ফোনটা। হ্যালো, জগদ্ধাত্রী? ও, আই এম সরি। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে তুমি কি একটা এক্সপ্লেনেশন দিচ্ছে না? শুধুমাত্র আপনার আর স্বয়ংভূর এক সময়কার সম্পর্কের নিরিখে আপনাকে একটা কথা বলছি। যদি আমি শুট করতে চাইতাম না, উৎসব মুখার্জির কপালটা ফুটো হয়ে যেত। সেটা আপনি খুব ভালো করে জানেন। জাফরানের নিশানা কিন্তু অব্যর্থ। আপনার ছেলেকে বোঝান, ওর ওপর কিন্তু আবার টার্গেট হবে। আর বারবার আপনার ছেলেকে বাঁচানোর জন্য পাশে জাফরান নাও থাকতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের বিয়েতে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ?
হ্যাঁ, সারপ্রাইজ মানে আপনি অনুরোধও বলতে পারেন এটাকে। কিসের অনুরোধ? আমি কিছুই বুঝতে পারছি না। না মানে কাকুন আমাদের সঙ্গে থাকতে চাইছে। সত্যি সত্যি সমরেশ, কাকুন আমাদের সাথে থাকতে চাইছে? হ্যাঁ সত্যি, ও আমাদের সঙ্গে থাকতে চাইছে। আসলে ওর বাবাকে না খুব মিস করে। কাকুন আপাতত আমাদের সঙ্গেই থাকবে, তারপরে যখন ও বড় হয়ে যাবে তখন ও ডিসাইড করবে কার সঙ্গে থাকবে। কিন্তু কৌশিকী ওকে ছাড়বে? হ্যাঁ কৌশিকী ছাড়বে, কিন্তু দিব্যা কাকুনের একটা শর্ত আছে। কি শর্ত? আসলে দিব্যা, ও আমাদের বিয়েতে নিতকোণে হবে। সত্যি হবে? সমরেশ, আমি তো তাই চেয়েছিলাম। ও নিতকোণে হবে? হ্যাঁ ও নিতকোণে হবে, আরো সুন্দর করে শাড়ি পরবে, বেনারসি পরবে। বেনারসি পরবে? হ্যাঁ দিব্যা, ওর খুব ইচ্ছে ওর মায়ের মতো করে সাজবে, মানে কৌশিকীর মতো সাজবে, বেনারসি পরবে, গয়না পরবে কৌশিকীর মতো। ওকে, থ্যাংক ইউ সমরেশ। আমি সত্যিই ভাবতে পারিনি যে কাকুন রাজি হবে। আচ্ছা, কাকুন নিজে কথা বলেছে? হ্যাঁ ও নিজেই বলেছে। ঠিক আছে সমরেশ, কোনো অসুবিধা নেই। আমি ওকে নিজের হাতে শাড়ি গয়না সব পরিয়ে দেবো, সুন্দর করে সাজাবো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি এখন রাখছি, আমাকে মেহেন্দি পড়াতে আসবে। হ্যাঁ আপনি ভালো থাকুন। এটা তো অসাধারণ প্ল্যান। হ্যাঁ, কার মাথা, মানে ওইটুকু মেয়ে, ওর মাথায় এত বুদ্ধি এলো কি করে? কার মেয়ে দেখতে হবে তো, কৌশিকী মুখার্জি, তার বুদ্ধি, তার মেয়ে বলে কথা। বড় মস্তিষ্ক। হ্যাঁ, আর আমি ভাবছিলাম যে অ্যাক্টিংটা করতে গিয়ে আমি তুললে না যাই। বাপ রে বাপ। আচ্ছা কাকুন, এরপর তুমি কি করবে বলো? বিয়েতে তুমি থাকবে, সেখানে তোমার অতিথিরা আসবে। কাকুন, তোমার অতিথি কারা? ওকে, আমি বলছি। এই অঞ্চলের ট্রাফিক সিগন্যালে যত ভিখারি আছে সবাই হলো ওর গেস্ট, সব ভিখারিরা। মানে কি করবে তারা, মানে কোথায় যাবে তারা? তারা আসবে ওই দিব্যা সেনের বিয়েতে। দিব্যা সেনের বিয়েতে? মানে ওই যে বলি, মানে আপনার বিয়েতে। হ্যাঁ, আমার বিয়েতে, তাতে লাভটা কি হবে? সব তোড়ফোড়। কি বলছো তুমি? সব তোড়ফোড় করে দেবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিএস কলোনির ওপরে কোনো হসপিটাল তৈরি হবে না, কারোর কোনো ক্ষমতা নেই। আমি রাজেশ্বর চ্যাটার্জি যখন বলছি যে ডিএস কলোনির উপরে কোনো হসপিটাল তৈরি হবে না, তখন হবে না, দ্যাট ইজ ফাইনাল। বাহ, চমৎকার। কে তুমি? হ্যাঁ আমি। পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকেছো কেন? শ্বশুর মশাই ঘরে ঢোকার জন্য পারমিশন নিতে হয়? আমি তোমাকে আমার পুত্রবধূ বলে মানিই না। কিন্তু আপনার পুত্র তো আমাকে বিয়ে করেছেন। হ্যাঁ করেছে, অবশ্যই করেছে। সেটা আমাদের অমতে করেছে, আমাদেরকে ঠকিয়ে করেছে। আমার অমতে, আমাকে ঠকিয়ে? বিশ্বাস করুন, আমি যদি জানতাম রেহান চ্যাটার্জি এই পরিবারের ছেলে, তাহলে কোশমিন কালেও বিয়ে করতে রাজি হতাম না। কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে। এখন আপনারও কিছু করার নেই আর আমারও কিছু করার নেই। আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে আপনি ব্যাংক ম্যানেজারদের ফোন করছেন, ক্লাস্টার হেডদের ফোন করছেন, আপনার প্রবল প্রতাপ প্রয়োগ করার চেষ্টা করছেন যাতে হাসপাতালটা না হয়, আমরা ব্যাংক লোন না পাই। ঠিক তাই,
তোমাদের যা ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড স্টেটাস, কোনো ব্যাংকই তোমাদের লোন দেবে না, বুঝলে? দেবে না টাকা। দেবে, টাকা দেবে। টাকা তো পাবোই, আর ব্যাংকের থেকে লোনও পাবো, আর তার উপর তৈরি হবে শহরের সব থেকে বড় হাসপাতাল, আর তার মালকিন হবে আমার স্ত্রী যোগমায়া চ্যাটার্জি। আমি ওকে প্রতিশ্রুতি দিয়ে এখানে নিয়ে এসেছিলাম, ডিএস কলোনি ওর হবে, তার উপর নির্মিত হাসপাতাল ওর হবে, এটা আমি বলে গেলাম। আপনি তো পিতা, পিতা নাকি স্বর্গ, পিতা নাকি ধর্ম। কোন ধর্ম দেখাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, কোন ধর্ম দেখাচ্ছেন? আপনি আপনার ছেলের পেছনে, ছেলের বউয়ের পেছনে চীনের জোকের মতো পড়ে আছেন, যাতে হাসপাতালটা না তৈরি হয়। কিসের প্রতিশোধ নিচ্ছেন বলুন? কি চাইছেন আপনারা? রুদ্রাণী কোম্পানির মালকিন হবে, আর সেটা যোগমায়াকে সরিয়ে দিয়ে। আমি যোগমায়াকে কথা দিয়েছি, কিন্তু আমি রুদ্রাণীকে কথা দিয়েছি। ওকে, ঠিক আছে, দেখি কার কথার ওজন বেশি, আপনার না। আপনি জিতলে আমি খুশি হব, কারণ আমার বাবা জিতেছে। কিন্তু আমি জিতলে 791 জন মানুষ খুশি হবে, ডিএস কলোনির মানুষ খুশি হবে, আর খুশি হবে যোগমায়া। আমি আপনাকে বলছি বাবা, হাসপাতাল ওখানেই তৈরি হবে, আর ব্যাংক লোনের ব্যবস্থা আমি আপনাকে কথা দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর মিত্র, আপনি বোঝার চেষ্টা করুন, প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি এইভাবে অধৈর্য হয়ে পড়লে তো মুশকিল আছে। আপনি 3 দিন দিন, 3 দিনের মধ্যে আমি গায়ত্রী রায় নাতিকে আইনের হাতে তুলে দেবো, আমি আপনাকে কথা দিচ্ছি। কিন্তু তার আগে আপনি রিস্ক নিয়ে বাড়ি থেকে বেরোবেন না। ওরা আপনাকে পাগলের মতো খুঁজছে, যদি ওরা খুঁজে পেয়ে যায় তাহলে কিন্তু আপনাকে মেরে ফেলবে, জাস্ট মেরে ফেলবে, আপনি বুঝতে পারছেন? আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আমার এতগুলো পেশেন্ট রয়েছে, তারা তো সব প্রবলেমে পড়বে। তাছাড়া এতগুলো ওটি রয়েছে, একটার পর একটা ওটি সব ক্যান্সেল হচ্ছে, আপনি বুঝতে পারছেন? আর তাছাড়া ডাক্তার হিসেবে আমার প্র্যাকটিস সমস্ত নষ্ট হচ্ছে। এই আমার কাছে মিনিমাম রেসপন্সিবিলিটি রয়েছে। আমি বুঝতে পারছি আপনার রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আপনি বেঁচে থাকলে তো রেসপন্সিবিলিটি পালন করবেন। আপনি আমাকে 72 ঘন্টা দিন, জাস্ট 72 আওয়ার্স। 72 আওয়ার্সের মধ্যে আমি গৌরব রায়কে পামেলার হত্যার কেসে তুলে দেব। আমি কোনোভাবে ফেঁসে যাব না তো? না, আপনি ফেঁসে যাবেন না। আপনাকে ফাঁসানো আমার উদ্দেশ্য নয়। আপনার মতন ডাক্তার এই সমাজের সম্পদ। আপনি তো বলেছেন যে এই অপারেশনটা বেআইনি, আপনি করতে চাননি, আপনাকে গান পয়েন্টে জোর করে করানো হয়েছে, তাই না? ব্যাস, তাহলে আর চিন্তা করবেন না। এই লড়াই গায়ত্রী রায়ের সাথে যোগমায়া চ্যাটার্জি, একজন ঝানু রাজনীতিবিদ আর একজন অ্যাসপায়ারিং আইএস অফিসার। বাহ, তোমার এই রূপ দেখে তো যে কোনো বাড়ির বউ চমকে যাবে। কি বলতে চাইছেন আপনি? এসব করে তুমি কি পাবে? ঘর তো তোমার যাবে, আমাদের পরিবারটা নষ্ট হয়ে যাবে, আমাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে, আমাদের কোম্পানির গুডউইলটা নষ্ট হয়ে যাবে যোগমায়া। আর ওই মেয়েটা? কোন মেয়েটা? যে মেয়েটা নিরপরাধ, যে মেয়েটার সম্পর্ক ছিল গায়ত্রী রায়ের নাতির সাথে, যাকে অ্যাডভান্স স্টেজে হসপিটালে অ্যাডমিট করা হয়, যার ওটি করা যায় না সেটা জানার সত্ত্বেও তার ওটি করা হয় শুধু টাকার জন্য, পাওয়ারের জন্য। গায়ত্রী রায় লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওই কোম্পানির পাশে থাকবেন।
একটা ডিল হয়েছে, বুঝতে পেরেছেন? আর সেই ডিলের ফসল হচ্ছে একটি নিরপরাধ মেয়ের মৃত্যু। ওই মেয়েটার একটাই অপরাধ যে ও গৌরব রায়ের মতো একটা স্পয়েলড ব্র্যাটকে ভালোবেসেছে। তাই চুপ করো তুমি। এই গৌরব রায়ের কেস খাটতে খাটতে তোমার হাতটা না রাজেশ্বর চ্যাটার্জির গর্দানে আর রুদ্রাণী চ্যাটার্জির গর্দানে পৌঁছে যাবে, বুঝতে পেরেছো তুমি? কি চাইছো কি তুমি? ওনারা গ্রেফতার হোক, ওনারা আইনের আওতায় চলে আসুক, ওনাদের কোর্টে তোলা হোক, প্রেস মিডিয়াতে লেখালেখি হোক হসপিটাল নিয়ে। তুমি বুঝতে পারছো দুদিনে হসপিটালের রেপুটেশন কোথায় যাবে? কি কথা বলছো না কেন? অপরাধ করার আগে আমার শ্বশুর মশাই এটা ভাবা উচিত ছিল। উনি অপারেশন করেননি, তাও উনি ডেথ সার্টিফিকেট দিয়ে ওই বডিটাকে শ্মশানে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আপনি বুঝতে পারছেন? সব ওনার নির্দেশে হয়েছে। আর তার পাশে ছিল রুদ্রাণী চ্যাটার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো বিপাশাদি, চোখের সামনে তো অনেক কিছুই দেখলাম। তোমার জীবন দেখলাম, সুচরিতাদির জীবন দেখলাম। তোমরা কি করতে পেরেছিলে বলো তো? তোমরা শুধু টেনশনই করেছিলে। তারপর একটা সময়ের পর টেনশন করা ছেড়ে দিয়েছিলে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। টেনশন করে তো আর কোনো লাভ নেই, যা হওয়ার তাই হবে। আমি আর কি করতে পারবো বলো? আমার সত্যি কিছু করার নেই। তবে হ্যাঁ, তোমরা আমার পাশে আছো, তোমরা জানো আমি কোনো অন্যায় করিনি, এটাই যা পাওয়ার। না না, এই কথাগুলো এখন তো বললে চলবে না। हाँ, वो लॉयर भी तो বলছিল कि लास्ट मोमेंट में वो लोग ऐसा चाल चालবে ये উনি भी বুঝতে পারেননি। এটা তো ওনার বোঝা উচিতই ছিল। উনিও চাইলে একটা মিথ্যা সাক্ষী কিনতে পারতেন। তবে একটা কথাই বারবার বলল যে শেষ দান ওনার হাতেই আছে, জানি না কি করবে। বারবার জিজ্ঞেস করলাম জানিস যে কি দান, কিছুই বলতে চাইল না। আর কি দান আছে? সব দানই তো হাতের বাইরে। তুই পরাগকে সবটা খুলে বলেছিস? পরাগকে বলেছিস? ও কি কিছুই বুঝতে পারছে না নাকি? ওর তো এইটুকু বোঝা উচিত যে ওকে ভবিষ্যতে দেখার কেউ নেই, ওর ভাই ভাইয়ের বউ কেউ দেখবে না, সব থেকে বড় সর্বনাশ ওরই হবে। ওর মা তো ওকে দেখার অবস্থায় থাকবে না। ওকে এতটুকু বুঝতেই পারছে না। ওকে আর বোঝার অবস্থায় আছে? কি মনে হয় তোমাদের? नहीं शिमू, ये बात बोले तो আমি मानबो ना। कुछ ना कुछ गड़बड़ तो जरूर আছে, क्योंकि देखो बहुत सारी चीजों में तो पराग सेंसिबल আছে। सिर्फ यही मैटर को लेकर वो কিছু বুঝতে পারছে না, ऐसा नहीं हो सकता। যা হচ্ছে হোক, না হতে দাও। দেখো, আমি এসব কথা বলতে কিন্তু তোমাদের কাছে আসিনি, আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি। রায় বেরোনোর পর কি হবে আমি তো জানি না, এটাও জানি না যে তোমাদের সাথে আর দেখা হবে কিনা। और ये सब আমরা মেনে নেব? কি করবে বলো তো? হ্যাঁ, অন্য কোর্টে হয়তো অ্যাপিল করবে, কিন্তু তারপর তো সেই ওরা আবার মিথ্যে সাক্ষী সাজিয়ে নিয়ে যাবে। আর যাই হোক, আমরা তো আর কোনো অসৎ পথ নিতে পারবো না। মানে সৎ পথে যে থাকবে তার কোনো দামই নেই। সেটা তুমি তোমার নিজের জীবন দিয়ে দেখোনি বিপাশাদি? শোন না, একটা কথা ভাবছি। ওই যে প্ল্যানটা আমরা করব ভেবেছিলাম, মানে যেটা হলো না, তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে সেটা করব। কি বলো তো? আরে ওই যে সমুদ্রে যাওয়ার কথা বলেছিলাম না, যাবি শিমুল? সমুদ্রের ধারে একটু। আমাদের বন্ধুত্ব তো ওখানেই শুরু হয়েছিল। দেখ, ওখানে গিয়ে তো কিছু ভালোও হয়েছে। হ্যাঁ, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে হয়েছে। এবারে হয়তো নতুন করে আবার কিছু ভালোও হতে পারে। চল না আবার একবার যাই। মাঝখান থেকে শিমুলের এই ব্যাপারটা হয়ে গিয়ে তোমার ব্যাপারটা আর সেটেল হচ্ছে না বলো? তোমার সাথে কথাও বলতে পারছি না, আমরা এই ব্যাপারটা নিয়ে এতই ব্যস্ত সকলে। তুমি আবার কবে বলতে কবে চলে যাবে? না না, এখন যাব না, দাঁড়াও না, বললাম না এই বিজনেসটা সবে শুরু করেছি, কদিন যাক, তারপরে দেখি কি করা যায়। আর সবকিছু ছেড়ে চলে যাব মেয়েটাকে নিয়ে, তার আগে তো একটু ভাবনা চিন্তা করতে হবে। এরকম তো হঠাৎ করে চলে যেতে পারবো না। এটা ঠিক যে আমি এর আগে একদমই অসহায় ছিলাম, এখন একটু ভরসা পেয়েছি, এই যা। সেটা ঠিক, বলতে নেই সুচরিতা দি, এখন তোমার অবস্থা একটু হলেও ভালো। আর শীর্ষা যেরকম কুড়িয়ে কুড়িয়ে চলছিল সেরকম চললেই হলো। আর আমার মিথ্যে বলবো না, জানো তো, চাকরিটা পাওয়ার পর ঠিকঠাকই চলছিল, মনে হচ্ছিল যে এবার একটু ঠিক করে থাকতে পারবো। শতদ্রুকে জীবন থেকে বাদ দেওয়ার পর ভেবেছিলাম না,
এবার পরাগকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করব। তোমরা তো আমাকে জানো, দুনোকে পা দিয়ে আমি কখনোই চলতে চাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা बात আছে, वो वकील बार बार বলছে না কি लास्ट चाल ও চালবে, पर কি চালবে मतलब कुछ पूछने पर तो बोलছে না, तब बोलছে कि जो होगा देखा जाएगा, मतलब কি বলছে আমার कुछ भी समझ में আসছে না। উনি ইচ্ছে করে হাতে কেসটা রেখে দিয়েছেন, ছাড় তো ওনার কথা, যতদিন পারবে স্কুইজ করে করে টাকা নিয়ে নেবে। তবে ভদ্রলোককে দেখে কিন্তু সেরকম মনে হয়নি। অনেককে দেখেই তো অনেক কিছু মনে হয় না সুচরিতা দি, কিন্তু তারপরে দেখা যায় মানুষটা অন্যরকম। এখনো দেখার উপর ভরসা আছে তোর? তোর আমার জীবনটা দেখেও মনে হয় না? দেখে ভরসা করছিস? ঠিক বলেছো, এখন না সত্যি বাইরে থেকে কাউকে দেখে কিছু বোঝার উপায় নেই। আমাদেরই ভুল হয়েছে এই লয়ারের সঙ্গে কথা বলে, এখন কিছু করারও নেই, ওনার উপরই ভরসা করতে হবে। দেখা যাক, উনি তো বলছেন বারবার যে রায় দানের দিন ওনাকে সুযোগ দেওয়া হবে, উনি কিছু বলতে পারবেন। তবে আমার কিন্তু মনে হয় না, জানিস, এটা শুধুমাত্র স্তোক বাক্য একটা। আমি বাড়ি যাচ্ছি। ওমা সে কি? আরে এই তো এলি, এক্ষুনি যাবি কেন? একটু বস না। না আমি বাড়ি যাই গো, ভালো লাগছে। শোন 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 শোন, বুঝতে পারছি ভিতরে ভিতরে ছটফট করছিস তো, কালকে আবার সেখানে যেতে হবে, কিন্তু তুই চিন্তা করছিস কেন? আমরা তো সকলে যাবো তোর সঙ্গে। কত দূর অবধি যেতে পারবে তোমরা বিপাশা দিয়ে? একটা স্তর অবধি যেতে পারবে, তারপর যা করার তো আমাকে একাই করতে হবে। লড়াইটা না আমার একার। আমি মানছি একটা স্তর অবধি যেতে পারবো, তারপরে হয়তো যেতে পারবো না, কিন্তু এই কোর্টে যদি একটা ভুল রায় দেওয়া হয় তার প্রতিবাদ তো করতে পারবো, অন্য একটা কোর্টে অ্যাপিল করতে পারবো, এইটুকু তো পারবো শিমুল। কিন্তু ততদিন অবধি তো আমাকে জেলেই থাকতে হবে বিপাশা দি, তাই না? আমাকে তো জেলের মধ্যেই থাকতে হবে। আমার চাকরিটাও থাকবে কিনা তার কোনো ঠিক নেই। इसके साथ नौकरी का की संबंध আছে শিমুল? अगर তুমি निर्दोष प्रूफ्ड হবে তো फिर তোমার নকরি भी থাকবে, স্যালারি भी থাকবে, सब कुछ ঠিকঠাক থাকবে শিমুল। দেখো, আইনের খাতে হয়তো সব ঠিক থাকবে, কিন্তু এই সমাজকে তো জানো। একটা মেয়ে জেলে গেছে, সেখানে তার যে কি অভিজ্ঞতা হয় সেটা না আমি জানি, কারণ আমাকে তো একবার জেলে যেতে হয়েছিল, আমি সবটাই জানি। তারপরে আবার যদি এরকম হয়, আগেরবার হাল ছাড়িনি জানো তো, ভেবেছিলাম যে আর হাল ছাড়বো না, আমি ঠিক লড়াই করে নিতে পারবো, কিন্তু এবার আর পারছি না গো বিপাশা দি, সত্যি পারছি না। আর খারাপ লাগছে আমার পরাগের জন্য। কি তোর পরাগের জন্য খারাপ লাগছে? লাগবে না বলো তো? জানো তো, আমি যতক্ষণ অবধি বাড়ি যাই ও কিছু খায় না, না খেয়ে বসে থাকে। আসলে ওর মাকেও ভরসা করতে পারে না, কাউকেই বিশ্বাস করতে পারে না ও বাড়ির। আর যদি ওর মা ওকে খাবারও দেয়, ও সেই খাবার ভয়তে খায় না, কারণ ও জানে যে ওর মায়ের নিজের কোনো মত নেই। ওই খাবার হয়তো প্রতীক্ষার হাত দিয়ে পাঠালো আর প্রতীক্ষা কিছু মিশিয়ে দিল, সেই ভয়তে সারা দিন না খেয়ে থাকে। ওই আমি যখন সকালবেলা বেরোই, একটু খাইয়ে বেরোই, তখন তো আর ভাত খাওয়াতে পারি না, বাড়িতে এসে গরম গরম রান্না করে দিই, তখন ও সেটা খায়। এবার ভেবে বলো তো, আমি যদি না থাকি বিপাশা দি, ওর তো খাওয়াটাই হবে না, ও না খেয়ে থাকবে। এটা কি করে হয় বলো তো? এতদিন আমি এসব কিছু ভাবিনি জানো তো, এতদিন আমি ভেবেছি যে আমি ঠিক লড়াই করে নিতে পারবো, আমি ঠিক পারবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে না, আমি আর পারবো না, আর সত্যি পারবো না। এখন তো মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এসব করে কোনো লাভ নেই। না না, এইভাবে হাল ছেড়ে দেওয়া যায় নাকি? আচ্ছা রনি দিদি, সোনক দাদার কি কি ভালো লাগতো? মানে যেমন ধরো, আমি ডুয়ার্সের মেয়ে, আমার বরণী মাছ খুব ভালো লাগে, আমার পাহাড়ি নদী খুব ভালো লাগে। যখন আমি কলকাতায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠি, মনে হয় কবে যাব আমার জায়গায়। সেরকম কিছু বলেছে কখনো? কোনো জায়গার নাম, কি খেতে ভালো লাগে, কোথায় যেতে ভালো লাগে, এরকম কিছু? মানে সেরকম ভাবে স্পেসিফিক্যালি তো রোহিণীকেই সেরকম কিছু বলেনি, আমাকে কিভাবে বলবে? তবে হ্যাঁ, তবে এটা খুব একটা ইম্পর্টেন্ট কিনা আমি জানি না। মানে আমরা যে গেমটা খেলতাম, সেই অনলাইনের আইডি ছিল হচ্ছে প্রিন্স অফ সাইবেরিয়া।
সাইবেরিয়া? তাছাড়া সাইবেরিয়া সে তো অনেক দূর। সাইবেরিয়া ও তো মধ্যমগ্রামে। সাইবেরিয়া মধ্যমগ্রামে? হ্যাঁ বাপরে বাপ, আমার মেজো শালীর বিয়ে হয়েছে ওই ধারধারে গোবিন্দপুরে। সে কি এখানে নাকি? বউকে সাথে নিয়ে যেতে গেলে না আমার একেবারে কোমর খুলে যায়। এখান থেকে মধ্যমগ্রাম, সেখান থেকে বাদু, সেখান থেকে টোটোতে 8 ঘন্টা, তারপর আবার রিক্সায় করে স্কুল মোড়, সেখান থেকে 8 মাইল হেঁটে সাইবেরিয়া। বাপরে বাপরে বাপ, জমে দক্ষিণ দুয়ারও না এর থেকে অনেক কাছে। বিমল কাকা, বাদুতে সাইবেরিয়া কি বলছো তুমি? হ্যাঁ আচ্ছা, তো সাইবেরিয়া থাকবে না কেন? আচ্ছা অনি দাদা, তোমরা সাইবেরিয়ার খোঁজ করছো কেন বলো তো? বিমল কাকা, তুমি যে আমাদের কি উপকার করলে তুমি নিজেও জানো না। সব মিটে গেলে আমি তোমাকে মাংস ভাত খাওয়াবো। তোমরা যে কি সব বলো না, কিছুই বুঝি না আমি। দূর স্যার, আমি বলছি কি আমি না এক্ষুনি ওই বাদুর কাছে সাইবেরিয়াতে যাব। আমার মন বলছে সোনাদাকে আমি ওখানেই খুঁজে পাবো। আপনি ওই কি যেন ফোন দিয়ে কিভাবে যেন একটা ঠিকানা বের করে দেন না, দিন না, আমি যাবো। না না শ্যামলী, আমি আপনাকে কিছুতে একা ছাড়বো না। যদি যেতে হয় তাহলে আমিও যাবো আপনার সঙ্গে। কিন্তু আমি বুঝতে পারছি যে আপনি এত শিওর হচ্ছেন কি করে যে সৌনক ওখানেই থাকে? মানে আমি বলছি, এই ধরুন যে আমি ছোটবেলায় স্পেনের ফুটবল টিমকে খুব পছন্দ করতাম, ঠিক আছে? তাই আমার সমস্ত আইডিতে স্পেনের নাম থাকতো, কিন্তু তার থেকে কি প্রমাণ হয়? কিন্তু তারপরে স্যার একবার চেষ্টা করে দেখবো না? একবার চেষ্টা করে দেখি না? যখন একটা সূত্র পেয়েছি, যাই না একবার গিয়ে দেখি না? হতেও তো পারে কিছু মিলে যেতে পারে। হাত গুটিয়ে বসে থাকে তো আরোই কোনো লাভ নেই, তাই না? মহেশ্বর যখন একটা পথ দেখিয়েছেন, তখন সেখান থেকেই শুরু করবো। ঠিক আছে, বেশ, তাহলে চলুন। হ্যাঁ চলুন। এক মিনিট রোহিণী দিদি, তোমার কাছে সোনক দাদার কোনো ছবি আছে? ছবি? আসলে আমি তো গ্যাজেট ফ্রিক নই, তাই ফোনে কখনোই সেভাবে ছবি বা সেলফি তুলি না। আর সৌনকও জানি না কেন ছবি তুলতেও চাইতো না। তবে হ্যাঁ, একটা ছবি আছে আমার কাছে, দাঁড়াও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, বেরোতে হবে। শ্যামলী, বলছি কি হয় আমাকে জানাবে, হ্যাঁ? আমি বারবার ফোন করে আপডেট নিতে থাকবো। চিন্তা করুন না রোহিণী দিদি, আমি সব জানাবো। এই কোম্পানির কোনো ব্যাপারে তুমি থাকবে না, আপাতত কোম্পানিতে তোমাকে লাগছে না। এই অরুণাবু, কি করলে তুমি? সবার সামনে ওইভাবে চলে এলে। তাহলে কি করতাম? ওখানে বসে থাকতাম? শুনলে না কি বলো দাদু? শুনলে না? আই নো, আমি সবটাই শুনেছি, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। কি হবে বলো তো অরুণাবু? এই গ্রেট বেঙ্গল ক্যাটারারে কি তুমি আর কোনোদিনও ঢুকতে পারবে না? মানে ওই শ্যামলী আর দাদা ভাইয়ের জন্য এই কোম্পানিতে ঢোকার রাস্তা তোমার সমস্ত বন্ধ হয়ে গেল। কিন্তু অরুণাবু, তোমার এতদিনের স্বপ্ন, আমাদের উদ্দেশ্য সবকিছু কি জলে চলে যাবে এইভাবে? আমি ভেবেছিলাম তোমার এই যে ব্যাপারটা যেটা ধরা পড়লো সেটা ধামাচাপা পড়ে যাবে আর কয়েকদিনের মধ্যে তুমি কোম্পানি জয়েন করতে পারবে, কিন্তু না, আমি ভুল ভেবেছি। এখন কি মনে হচ্ছে বলো তো অরুণাবু, যে যতদিন ওই 2 দাদু বেঁচে আছে আর যতদিন বড় মামা বেঁচে আছে, তুমি আর সহজেই কোম্পানিতে ঢুকতে পারবে না। আর আমি একা কি করব? তুমি না থাকলে আমি একা কি করবে? এবার কি হবে বলো তো? কি আবার হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তৃষা, এই গ্রেট বেঙ্গল যদি আমার দখলে না আসে, তাহলে আর কারুর দখলে আমি আসতে দেব না। ওই শ্যামলীর তো নয়, এমনকি অনিরও না। আজকে ওদের পার্মানেন্ট ব্যবস্থা করব আমি। পার্মানেন্ট ব্যবস্থা মানে? তুমি কি করবে ভাবছো অরুণাবু? শেষ করে দেবো, দুটোকেই শেষ করে দেবো আজকে আমি। হে অরুণাবু, তুমি তুমি
ঠিক ভাবছো তো? তুমি তুমি ঠান্ডা মাথায় সব ঠিক। আমি যা ভাবছি একদম ঠিক ভাবছি তৃষা, একদম ঠিক ভাবছি। আর পারছি না আমি, দেয়ালে পিঠ থেকে গেছে আমার। একটা কথা বলো তো, আর কতবার অপমানিত হবো আমি? কতবার হারবো? আমি বুঝতে পারছি অরুণাভ, কিন্তু তুমি ভেবে দেখো, এত বড় একটা এরকম একটা বড় প্ল্যান আমরা। অরুণাভ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জলের ব্যাপারটা যেটা হয়েছিল, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমাদের হাতে কিচ্ছু ছিল না। এরকম একটা বড় কাজ আমরা পারবো অরুণাভ। পারতে হবে তৃষা, পারতেই হবে আমাকে, যেমন করেও পারতেই হবে। কাজটা করে ফেলতেই হবে, এবং সেটা আজকেই। আচ্ছা, অনি ওর নিজের গাড়ি নিয়ে গেছে তাই না? হ্যাঁ, কেন অরুণাভ? হ্যাঁ দাদা বলছি, শোন, তোকে একটা গাড়ির নাম্বার পাঠাচ্ছি আমি, আর দুজনে ছবি পাঠাচ্ছি। একটা ছেলে একটা মেয়ে, ফিনিশ করতে হবে। শোন, কেউ যেন ট্রেন না পায়, আর তোর যেন কেউ ট্রেস না পায়, বুঝতে পেরেছিস? আরে বাবা, জানি চার্জ বেশি, টাকা পাঠিয়ে দিচ্ছি আমি। বাদুর দিয়ে গেছে। তোর এক্ষুনি বেরিয়ে পর, রাস্তায় পেয়ে যাবি। তারপর ফাঁকা রাস্তা দেখে দুজনকে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলু প্লিজ, ও আমাকে কিচ্ছু বলেনি, বরং ও চাকরি খুঁজছে বলে আমি ওকে উপহাস করেছি। এতটা ইনসেন্সিবল কাজ করেছি আমি। তোমার দিদি আমাকে বলেনি যে চুরির দায়ে ওকে ফাঁসানো হয়েছিল। নীলু, তোমার দিদির সাথে যেটা করা হয়েছে সেটা কিন্তু অন্যায়। ছি 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 ছি। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে একটা মেয়ে গেলে তার মধ্যে যে কি কি চলতে পারে সেটার কোনো ধারণা আছে তোমার? তোমার তোমার নিজের দিদির প্রতি এতটুকু ফিলিংস নেই? আরে সে তো তোমার নিজের দিদি, নিজের মায়ের পেটের। এখনো তোমার দিদি ভাইয়ের প্রতি এতটা দরদ? হ্যাঁ, আমি জানতাম আমি আমার দিদি ভাই কিছুতেই আমাকে ঠিক মতো করে সংসারটা করতে দেবে না। ও কোনো না কোনো ভাবে আমাদের দুজনের মধ্যে ঢুকে পড়বেই, জানতাম আমি। কিছুতেই ও আমাকে শান্তিতে বাঁচতে দেবে না, শেষ করে দেবে সবকিছু শেষ করে দেবে। নীলু, তুমি ভুল ভাবছো। তোমার সংসার কেউ নষ্ট করেনি, কেউ তছনছ করছে না। তোমার সংসার তছনছ করার জন্য তুমি একাই যথেষ্ট। তুমি যেই সংসার করছো, কোথায় তোমার সংসার? কোনটা তোমার সংসার বলো? শুধু এই ঘরটুকুই তোমার সংসার? হ্যাঁ, এর বাইরে আমাদের বাড়ির কোনো মানুষের সাথে তুমি সঠিকভাবে মেলামেশা করো, কথা বলো? আমি কিন্তু সেই চেষ্টা করেছি সূর্য, বলো করিনি? এই বাড়িতে বউ হয়ে আসার পর আমি সেই চেষ্টা করিনি? এই বাড়ির মানুষগুলোর মন জুগিয়ে চলার চেষ্টা করিনি? আমি করেছি আমি, কিন্তু তোমাদের কারোর মন পাইনি আমি, কারণ না। আর তুমি আমাকে দোষ দিচ্ছ যে আমি আমার সংসারটা ঠিক মতো করে করতে পারিনি। তোমরা সবাই যেমন দিদি ভাইকে এই বাড়ির বউ হিসেবে ভেবেছিলে বিয়ে করে ওই বাড়ির বউ হয়ে আসবে, তাই তোমাদের আমাকে এই বাড়ির বউ হিসেবে মানতে অসুবিধা হয়েছিল। আমার দিকটা একবার ভেবে দেখেছো? হ্যাঁ, এই বাড়ির বউ হয়ে আসার জন্য তো আমি তৈরি ছিলাম না। আমারও তো কারো সাহায্য প্রয়োজন ছিল সবার সঙ্গে মানিয়ে চলার জন্য। আমার থেকে তুমি কোনো সাহায্য পাওনি? পেয়েছি সাহায্য, আর তার জন্য সংসারটা শুধুমাত্র এই ঘরটুকুর মধ্যেই থেকে গেছে। যেখানে সাহায্য পাইনি সেখানে সংসারটাও পৌঁছয়নি। আচ্ছা, আমার একা লাগে না এই বাড়িতে? আমার মনে হয় না যে কেন এই বাড়ির মানুষজন আমার সঙ্গে ঠিক মতো কথা বলে না, কেন আমার সঙ্গে একটু বসে গল্প করে না? আমার এসব মনে হয় না? কেন আমাকে ওরা এক ঘরে করে দিয়েছে এভাবে, এসব আমার মনে হয় না? বলো, আমাকে কেন দোষারোপ করছো? আমার দোষটা কি?
দিদিভাই তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? কেন করলি? আর আমি বা এখন কি করব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা সত্যি কথা বলবো? হ্যাঁ, আমি এখানে এইভাবে আপনার সরি তোমার সঙ্গে মানে তোমার সঙ্গে আমার যে কথা হয়েছে শুধুমাত্র সেটার বেসিসে যে আমি এখানে সত্যি সত্যি তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছি, এটা যদি আমাকে যারা চেনে তারা কেউ শোনে না, প্রচন্ড অবাক হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার নিজেরই খুব অবাক লাগছে। কেন? তুমি বুঝি নিজেকে সকলের থেকে খুব আলাদা করে রাখো? না, ঠিক সেটা নয়, আমি বোধহয় একটু কম মিশুকে আর কি। তবে অনেস্টলি বলছি, তোমার ব্যাপারে সত্যি আমার আগ্রহ তৈরি হয়েছে, কৌতূহল হয়েছে। মানে আমার মতো একজন সাধারণ পরিবারের মেয়ে, তুমি আমাকে চেনো না, তার সঙ্গে তুমি দেখা করতে চাইছো, তাকে কিছু বলতে চাইছো, কি বলতে চাইছো সেটা জানার ইচ্ছে হলো। বাহ, এই তো, তাহলে এই অনারে চিকেন স্যান্ডউইচ হয়ে যাক। হ্যাঁ, আলাপটা কি বন্ধুত্ব অবধি গড়াতে দেওয়া যায় না? না, আসলে আমার কাছে অত টাকা নেই আর কি, তাই আমি অন্য কোনো দিন হয় খেয়ে নেবো। তোমার যা ইচ্ছে তুমি আজকে খাও না। এই, তুমি আমাকে কতটা অসভ্য ভাবছো বলো তো? আমি তোমাকে এখানে জোর করে ডেকে এনে তোমার পকেট ফাঁকা করব? আরে বাবা, আমি যখন ডেকেছি, তরকারটা যখন আমার, তাহলে ট্রিটটা তো আমার পক্ষ থেকে হবে। ধুর, তোমার সাথে আর খাবার নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আমি আর একটু দেরি হলে খিদেতে মরে যাব। এক্সকিউজ মি, একটু এদিকে আসবে? দুটো চিকেন স্যান্ডউইচ আর দুটো দার্জিলিং টি করে দাও। খুব খুব মানে খুব তাড়াতাড়ি। ওকে। আচ্ছা, এবার বলো তো কেন আমার সঙ্গে দেখা করতে চাইছিলে তুমি? তার আগে তোমার গেস্টটা শুনি। তুমি কি ভেবেছো আমার সম্পর্কে? আমি কেন দেখা করতে চাইছি সেই নিয়ে কি আন্দাজ করেছো সেটা বলো। আমি কি কি আন্দাজ করেছিলাম সেটা তো বলেইছি তোমাকে ফোনে। কিন্তু সেগুলো মেলেনি। তুমি 1 মিনিট একটু বসবে, আমি ওয়াশরুম থেকে আসবো। হ্যাঁ হ্যাঁ, বেশ ভারী আছে। কুট্টিদার প্রসঙ্গ তুললে রেগে গিয়ে যদি ছুরি মারে, ছুরি কাটাও তো ছুরি মারতে পারে। এবার বলো তুমি কি বলতে চাইছিলে? আগে খাই, আমার আর তর্স হয়েছে না। দুক্কা দুক্কা ঘটকালিটা শুরুই করে দিই। শোনো, কিছু বলার আগে কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে। তুমি আমার কথা ইনকমপ্লিট রেখে উঠে চলে যাবে না, আর রেগেও যাবে না। সর্বনাশ, এই দুটো প্রমিস আমাকে করতে হবে কেন? কথাটা কি ওই অবধি গড়াতে পারে নাকি? এবার কিন্তু আমার ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু হতেই পারে যে তোমার কোনো অপ্রিয় প্রসঙ্গ উঠে চলে আসতে পারে। তাই আগের থেকে একটা ছোট্ট প্রমিস করেই রাখতে চাইছি। তাহলে আমাকে আগে শুনতে হবে, মানে প্রমিস করার আগে আমি শুনতে চাই তুমি কি প্রসঙ্গে বলতে চাইছো। আচ্ছা, আগে বলে দিই, আমি তোমার ঠিকানা, ফোন নাম্বার সব তোমার আগের অফিস থেকে পেয়েছি। আগের অফিস থেকে? কেন? তুমি মিস্টার সেনের অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি করতে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি শুনেছি আপনি তো ভগবান। আপনি যদি আমাকে দীপিকা পাডুকোনের মতো সুন্দরী করে দেন, আমি আর জাস্ট কিচ্ছু চাই না। কি মুশকিল, একেবারে দীপিকা পাডুকোন। বাচ্চাদের স্কুলে তো হই হই পড়ে যাবে। দাঁড়ান, দেখছি কি করতে পারি। আচ্ছা, এদিকে একটু আসুন তো। হ্যাঁ, দেখো মেকআপ করা আছে, উঠে না যায়। মেকআপটা দেখে খুব ব্যথা, খুব ব্যথা। কি বলবো ডক্টর, যদিও দেখে বোঝা যায় না আমার অনেকটাই তো বয়স হয়েছে, দাঁতে একটু প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে, খুব ব্যথা। হ্যাঁ, হয়ে যাবে। একদম দীপিকা পাডুকোনের মতো না? না, তা হয়তো হবে না,
তবে আপনাকে আপনার মতন সুন্দর করে দেবো। বেশ বেশ, তাহলেই হবে। কত টাকা লাগবে? দেখুন, এটা তো অনেক বড় সার্জারি, এই 20 লাখের মতন। 20 লাখ? এত এত বাজেট? দেখুন, নতুন মুখ, নতুন জন্মের মতন, এটুকু তো লাগবেই। এবার দেখুন আপনারা কতটা কি পারবেন। ঠিক আছে, আমাদের একটু কষ্ট হবে। রাজি রাজি। ডক্টর, আপনি যদি আমাদের একটু ছবি দেখাতেন আমাদের খুব সুবিধে হতো, কারণ এতগুলো টাকার ধাক্কা বুঝতেই পারছেন। আপনার নাম ডাক নিয়ে আমার কোনো প্রশ্নই নেই, প্লাস মালিনী ব্যানার্জি পাঠিয়েছেন। দাঁড়ান, ফাইলটা দেখাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি মালিনী ব্যানার্জির বৌমার সার্জারি করেছিলেন না? হ্যাঁ, ওনার ছবি যদি একটু দেখাতেন তাহলে খুব সুবিধা হতো। আর অ্যাকচুয়ালি আমরা এতবার ওনাকে চোখের সামনে দেখেছি, আই রিমেম্বার হার ফেস, তো এখন কেমন দেখতে মানে বুঝতে সুবিধে হতো আর কি। আপনাকে এসব কে বললো? মালিনী ব্যানার্জি, অবভিয়াসলি মালিনী ব্যানার্জি বলেছেন। সেই জন্যই তো আপনার কাছে আসা। যদি ওনার ছবিগুলো একটু দেখাতেন তাহলে খুব সুবিধে হতো। উনি অ্যাকচুয়ালি আমাদের এত ক্লোজ, আপনি যদি কিছু মাইন্ড না করেন তাহলে যদি একটু দেখান ছবিটা। এই নি, এটা দেখুন। আগে এইরকম অবস্থা ছিল, আমি এখন এরকম করেছি। ইনি হলেন মালিনী ব্যানার্জির ছেলের বউ। তবে ওনাকে যখন নিয়ে আসা হয়েছিল ওনার মুখ কিন্তু একেবারে থেতলে গেছিল। এখন আমার হাতের জাদুতে এরকম সুন্দরী হয়ে উঠেছে। এক্স্যাক্টলি কতদিন আগে হয়েছে? এই ধরুন দোলের কিছুদিন পর পরই আর কি। তার মানে তো অনেক দিনই হয়ে গেছে, অনেক দিন আগে হয়ে গেছে। তবে হাত জসটা ভাবতে পারছেন তো? দেখুন, তা আপনারা কবে অপারেশন করাচ্ছেন? আমাকেও তো প্রিপারেশন নিতে হবে, তাই না? এই তো নেক্সট মান্থেই। আসলে টাকা পয়সার ব্যাপার বুঝতেই তো পারছে না, আমরা জোগাড় করেই চলে আসবো নেক্সট মান্থেই। শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর। তা আপনাদের নামটা? আমার নাম নবনীতা সরকার, আর উনি রজত সরকার, আমার রজত সরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি দোয়েল, এখানে দিয়া সেজে এসেছি তোর থেকে প্রতিশোধ নিতে। কি বলছিস তুই দিদি? আমি জয়দার সঙ্গে তোর সম্পর্ক খারাপ করেছি, আমি তোর সন্তান, আমি তোকে মারার চেষ্টা করেছি। কি বলছিস? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে তোর? কি বলছিস? একদম ছাড় আমাকে ছবি না, তুই বোন নোস, বোনের নামে কলম। কি বলছিস? তুই কি সব ভুলে গেছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে মেমোরি লস? ইনি হলেন মালিনী ব্যানার্জির ছেলের বউ। তবে ওনাকে যখন নিয়ে আসা হয়েছিল ওনার মুখ কিন্তু একেবারে থেতলে গেছিল। এখন আমার হাতের জাদুতে এরকম সুন্দরী হয়ে উঠেছে। হ্যাঁ, তো ওইভাবে মারলে তো ভুলে যেতেই পারে, মেমোরি লস তো হতেই পারে। এই, আমি বুঝতে পেরেছি এগুলো সব মালিনী ব্যানার্জির চাল। তোকে প্রথমে নিজে বা অন্য কোনো লোককে দিয়ে মেরেছে, এমন ভাবে মেরেছে যাতে তোর সবকিছু মাথা থেকে বেরিয়ে যায়, তোর মেমোরি লস হয়ে যায়। মাথায় মেরেছে ইচ্ছে করে, তোর মুখটাও থেতে দিয়েছিল যাতে তোর মুখটা চেঞ্জ হয়ে যায়। তারপর নিজে নিয়ে গেছে প্লাস্টিক সার্জনের কাছে, তোর মুখটা চেঞ্জ করিয়েছে। তোর যেহেতু কিচ্ছু মনে ছিল না, মেমোরি লস হয়ে গেছে, তোর কানে আমার বিরুদ্ধে পিস ঠেলে গেছে দিনের পর দিন। তুই এগুলো বিশ্বাস করিস না দিদি, তুই একটু মনে করার চেষ্টা কর। আমি আর তুই দিনের পর দিন মালিনী ব্যানার্জির অত্যাচারের শিকার হয়েছি। আমাদেরকে সব থেকে বেশি অত্যাচার করেছেন উনি। একটু মনে করার চেষ্টা কর কি কি অন্যায় করেছেন। সবার উপর অন্যায় করেছেন উনি। প্রথম দিন মনে আছে আমরা দুজন যখন এই বাড়িতে প্রথম আসি, তখন আমাকে আর তোকে দিয়ে নিজের পা ধুইয়েছিলেন উনি, এই ঘর মুছিয়েছিলেন। তারপর জয়দার সঙ্গেও সম্পর্কটা উনি খারাপ করেছেন। জয়দার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে এই সন্দেহটা তোর মনে ঢুকিয়েছিলেন। জয়দাকে বুঝিয়েছিলেন তোর অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, সেই জন্য তোদের মধ্যে ঝামেলা হয়েছিল, সেটা মিটেও গেছিল।
তোর প্রেগনেন্সির নাটকটাও মিথ্যে, তুই কোনোদিনও প্রেগনেন্ট ছিলি না, পুরো নাটকটা মিথ্যে ছিল আমার আর তোর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেটা তুই বুঝতেও পেরেছিলি দিদি, তারপর হয়তো উনি তোকে মারার চেষ্টা করছেন না। আমি জানি না দিদি, উনি শুধু চান তোকে আর আমাকে একে অপরের এগেনস্টে করে দিতে, তাহলে উনি জিতে যাবেন। তোর পাতা ফাঁদে আমি কিছুতেই পা দেবো না। আমি বুঝতে পারছি তোর সাথে নিশ্চয়ই মালিনী ব্যানার্জি যোগাযোগ আছে, তোকে এই পট্টিগুলো পড়াচ্ছে দিনের পর দিন। মালিনী ব্যানার্জি একটা কালকে উঠে দিতি, ওকে এভাবে ছেড়ে রাখা যাবে না। একদিন এমন আসবে তোকে, আমাকে, জয়দাকে, সোমরাজকে, সবাইকে এই বাড়ি ছাড়া করবে, এই সংসারটাকে তছনছ করে দেবে, সব শেষ করে দেবে, সব মানুষকে। দিদি প্লিজ আমায় বল মালিনী ব্যানার্জি কোথায়? এই দিদি বল না, আমার ওপর রাগ করে থাক, তুই বল মালিনী ব্যানার্জি কোথায়, মালিনী ব্যানার্জি কোথায়? তুই আমাকে খুন করার চেষ্টা করেছিলি, সেখানে সফল হসনি বলে আমার সন্তানকে খুন করেছিস। তুইও তো মা, তাই না? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর সন্তান তোকে কোনোদিনও মা বলে ডাকবে না। কি বললি তুই দিদি? তুই আমাকে এত বড় অভিশাপটা কেন? অভিশাপ আমায় দিস না, আমাকে এরকম অভিশাপ। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, বেরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন কাকিমা, ল্যাপটপটা ছিল টেবিলের ওপর আর ডিমের প্লেটটাও ছিল টেবিলের ওপর, মানে ল্যাপটপটা এঁটো হয়ে গেছে। আর সেই ল্যাপটপটা আমি ছুঁয়েছি, মানে আমি এঁটো হয়ে গেলাম। আমি তারপরে গিয়ে বসলাম ওই চৌকিটাতে, মানে চৌকিটা এঁটো হলো। চৌকিটা কিন্তু লেগেছিল দত্তবাড়ির মাটিতে, মানে মাটিটাও এঁটো হয়ে গেছে। মাটিটা লেগে রয়েছে দত্তবাড়ির দেওয়ালের সাথে, মানে দেওয়াল এঁটো হয়ে গেল। দেওয়াল লেগে রয়েছে ছাদের সাথে, মানে ছাদটা এঁটো হলো। মানে এই করে পুরো দত্তবাড়িটাই এঁটো হয়ে গেছে। সেই দত্তবাড়িটা রয়েছে এই পাড়ার মধ্যে, মানে পাড়াটা এঁটো হয়ে গেছে। আর সেই পাড়াটা কিন্তু রয়েছে কলকাতায়, মানে কলকাতা এঁটো হয়ে গেছে। কলকাতা আবার রয়েছে এই রাজ্যের মধ্যে, মানে রাজ্য এঁটো হলো। রাজ্য রয়েছে দেশের সাথে লেগে, সেই জন্য দেশটা এঁটো হয়ে গেছে। দেশ আবার রয়েছে মহাদেশের মধ্যে, মানে এই করে গোটা পৃথিবীটাকে আমি এঁটো করে ফেলেছি, তাই তো কাকিমা? এই তো সেই তার কাটা পড়না। দেখুন, এখন পুরো পৃথিবী ধুয়ে তো আমি শুদ্ধ করতে পারবো না, কিন্তু দত্তবাড়িটা পারবো, তাই সেটাই করছি। দিদি কি করছিস? শোন না। এই দিদি কি হচ্ছে? চালাও জল। আরে কি হচ্ছে কি? আরে কি হচ্ছে কি ওদেরকে? আরে আরে কি করছো কি তুমি? এই জল দিচ্ছ কেন? আরে পুরো বাড়ি ভাজিয়ে দিল। কিছু বলছো না তুমি? দেখলে আমি কেন ভয় পাচ্ছিলাম? এই জন্য। না না, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, যা হয়েছে ঠিক হয়েছে। এবার এরা দেখুক কেমন লাগে। আরে কৃষ্ণা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, গিয়ে আটকা উঠাও। এই কেউ একটা বৌদি ভাইকে থামাও না, বন্যা বইয়ে দেবে তো। ও মামু, এই মেয়ের মাথায় ভূত চাপে নাকি? আর ভেতরে দিতে হবে না তোমাকে, আর ভেতরে ধুতে হবে না মা। সে কি কাকিমা, কেন? ভেতরটা তো এঁটো হয়েছে, পরিষ্কার করতে হবে না? না 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 না, আর ধুতে হবে না, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। যজ্ঞ দাদা, আছে আছে আগুন আছে। এই পর্ণাকেই আমার দরকার। আমি এই পর্ণাকে নিয়েই থাকবো। এই পর্ণাকেই আমি সব মনে করাবো। আর এই পর্ণাই আমাকে ওই সুইটির বিপদ থেকে বাঁচাবে। তুমি শুধু আমার সাথে থেকো যজ্ঞ দাদা। দেখুন কাকিমা, আপনি শিওর তো? আপনি বলছেন তো ভেতরে? না 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 না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। পড়না কি দিল আটা না কিলো? ঠিক আছে, তাহলে কাকিমা যখন বলছে এই শুদ্ধিকরণ আজকে বরং এখানেই স্থগিত রইল। এই যে আপনি এক্ষুনি বললেন না এইটুকু এটো কাটায় কোনো দোষ হয় না, আমার বাবা মাও কিন্তু এই কথাটাই বলেন, জানেন তো কাকিমা? আমার বাবা মা বলে যে মন শুদ্ধ থাকলেই নাকি সবকিছু পবিত্র হয়ে যায়। আমি অনেক নিয়ম কানুন না জানি, অন্তত এই বেসিক নিয়ম কানুন গুলো আমার বাবা মার থেকে শিখে এসেছি। বাবা, খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো, এত ভালো না মানে আমি তো বলছি। বুঝলি বর্ষা,
তোর মায়ের এরকম নেতানো খইয়ের মতো রূপ একবার দেখেছিলাম। কবে গো? এই ছাদনা তলায়। ভেবেছিলাম সেটাই শুরু, সেটাই শেষ, কিন্তু জীবনে যে আরেকবার দেখতে হবে সেটা জানতাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো বেশ ডাকাবুকো মেয়ে, মানে তার কেটে গেলে আমি তো দেখছি আপনি কাউকে রেয়াত করেন না। এক্স্যাক্টলি, এটাই না আমার প্রবলেম। মাথা গরম করে আজকে একটা বাড়াবাড়ি করে ফেললাম, আমার না এত আফসোস হচ্ছে। আরে ধুর, আপনি এসব কেন ভাবছেন? আর সেই জন্য মুখটা ওরকম করে রেখেছিলেন? না না, সে আপনি যাই বলেন না কেন, আমি আপনি এসব কেন ভাবছেন? আর সেই জন্য মুখটা ওরকম করে রেখেছিলেন? না না, সে আপনি যাই বলেন না কেন, আমি না আজকে একটা মাথা গরম করে খুব খারাপ কাজ করে ফেলেছি। এই জন্য না মা আমাকে বলে সবসময় মাথা ঠান্ডা রাখতে। আস্তে আস্তে আস্তে, আপনি এসব নিয়ে ভাববেন না। দেখুন, আমি বলছি আপনি যেটা করেছেন বেশ করেছেন। আমরা তো পুরো তাজ্জব বনে গেছি আপনার কাণ্ড দেখে। সৃজন বাবু, আপনি আমাকে যতই গার্ড করার চেষ্টা করেন না কেন, আমি জানি আমি আজকে যে কাজটা করেছি সেটা করা আমার একদম উচিত হয়নি। ছি 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 ছি, হাজার হোক আপনারা তো আমাদেরকে এ বাড়িতে থাকতে দিয়েছেন বলুন। আপনার মা আমার ব্যবহারে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, আর তার থেকে বড় কথা গুরুজন মানুষ, আমি বরং ওনার কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নিই, সেটাই ঠিক হবে। আরে না 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 না, কোনো ক্ষমা টমা চাওয়ার দরকার নেই। আমি আবারও আপনাকে বলছি, আপনি যেটা করেছেন ঠিক করেছেন। দেখুন, আমি বলছি মাঝে মাঝে না এরকম ফোঁস করার দরকার আছে, বুঝলেন? সৃজন বাবু, এটা আপনি কি বলছেন? হ্যাঁ, মানে আপনার মায়ের সাথে আমি এরকম একটা ব্যবহার করলাম, আপনার তো আমার উপরে রেগে যাওয়া উচিত। আপনি রেগে তো জাননি, উল্টে বলছেন আমি যা করেছি বেশ করেছি। আরে হ্যাঁ, বললাম তো। আচ্ছা, আপনার অবাক লাগছে না? হ্যাঁ, অবাক লাগবে না? আমার মায়ের সাথে যদি কেউ এমনটা করতো আমি তো তাকে... আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, আপনি যদি কোনো ভুল করতেন আমি নিশ্চয়ই আপনাকে বলতাম। আমি কেন, বাড়ির সবাই বলতো। দেখলেন না, বাড়ির কেউ আপনাকে বাধা দেয়নি। আপনি কোনো ভুল করেননি, ভুলটা তো করেছে মা। আর আপনি আমার মাকে চেনেন না। আমার মা না এরকম, মানে এই এটো কাটা নিয়ে না সবাইকে জ্বালাতন করে। আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনি বরং মায়ের চোখে আঙুল দিয়ে মায়ের ভুলটা ধরিয়ে দিয়েছেন। আর সেই সাহসিকতার তারিফ করতেই তো আপনার কাছে এলাম। আপনার মধ্যে কিন্তু একটা আগুন আছে। বাবা, তাই নাকি? একদম। তা আপনার কেন এমনটা মনে হচ্ছে সেটা কি জানতে পারি? নিশ্চয়ই পারেন। কি বলুন তো, আপনার মতো মানে এরকম মুখের ওপর সত্যি কথা বলতে পারা মেয়েদের আমার দারুণ লাগে। তারা আজকের নারী, সবকিছু যুক্তি দিয়ে বিচার করতে পারে। যেমন? এই যেমন ধরুন, আজকে আপনি এগিয়ে এসে মায়ের ভুলটা ধরিয়ে দিলেন বলেই কিন্তু আমরা সবাই নিস্তার পেলাম। এরকম দীর্ঘ সময় ধরে চলে আসা ফালতু নিয়মকানুনগুলো ঘুচবে কি করে? আপনাদের মতো নারীদেরই তো তার জন্য এগিয়ে আসতে হবে, তাই না? আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, আইএএসও হচ্ছে। তার জন্য কত সাহসের দরকার বলুন তো? আপনার মধ্যেও না কোথাও যেন সেই স্ফুলিঙ্গটাই। আরে কি করছো? কানের মাথা খেয়েছো নাকি? দেখো সবাই মিলে আমার সাথে কি করলো। মাঝে মাঝে ইচ্ছে করছে গিয়ে গলাটা করে। যোগ্য দাদা, আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি এর একটা ব্যবস্থা করো। সৃজন বাবু, বলছি সুইটি বৌদি বোধহয় আপনাকে ডাকছে, আপনি সাড়া দিচ্ছেন না কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবকিছু ভুলে গেলে তো চলবে না ছন্দক দাদা। পুরনো সবকিছু ভুলে গেলে তো তুমি শত্রুকে বন্ধু ভেবে আবার ভুল করবে। এই ঈশিতা দিদি বন্ধুর মুখোশ পরে তোমার পিঠে ছুরি মেরেছে। ঈশিতা দিদি যে তোমার পিছনে কি কি করেছে তুমি জানো না। এনাফ! কিসব বাজে অ্যালিগেশন দিচ্ছে আমি তো বুঝতেই পারছি না। কি প্রমাণ আছে তোমার কাছে বলো তো? তোমার এই কথার কি প্রমাণ আছে? উত্তর দাও। উত্তর দে
যাবো বলে কি? আগে আমার সাক্ষীদের ডাকি, সবাই আসুক, সবার সামনে প্রমাণ করে দেবো তুমি কি ধরনের বন্ধু। সবার সামনে তোমার মুখোশটা ছিঁড়ে ফেলবো। ঈশিতা দিদি সবাইকে চেনে। ঈশিতা দিদি, সবার সঙ্গে এনাদের পরিচয় করিয়ে দাও। ঈশিতা, ফুলকি, you are talking, you know these people? আন্টি, ওনারা জয়িতার মা বাবা আর উনি আমার মা। কিন্তু তোমরা এখানে কেন? আসলে ফুলকি আমাকে বারবার জিজ্ঞেস করছিল, কোনো কিছু না জেনে শুনে খুনি সাব্যস্ত করে ছন্দককে আমরা শাস্তি দেয়ালাম কেন? সবই ঈশিতার জন্য। ফুলকি আমাদের এও বললো যে এই কথাটা যেন আমরা আপনাদের সকলের সামনে বলি, তাই আমরা এখানে এসেছি। ঈশিতাই সব সময় আমাদের বলেছে জয়িতা খুব কষ্টে আছে, ছন্দক অন্য একজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, আর ঈশিতা সেটা কোনোভাবেই জয়িতাকে বোঝাতে পারছে না। আমরা সত্যি ছন্দককে কোনোদিনই সেভাবে পছন্দ করতে পারিনি, আর ঈশিতার এইসব কথা শুনে আমরা আরো বেশি করে ভুল বুঝেছিলাম ছন্দকের বিষয়ে। শেষমেশ যে সত্যিটা প্রমাণিত হবে এটা ভাবা যায়নি, তবে ঈশ্বরের অসীম কৃপা জানেন, এখনো এই ফুলকি, রোহিত, ধানসিঁড়ি এদের মতো মানুষ পৃথিবীতে আছে। তুই আবার এখানে খেতে এসেছিস? আমি খুন করিনি। আবার মিথ্যা কথা। আমি জয়িতাকে কেন খুন করবো? আপনার শুনুন, আমি খুন করিনি বাবা। আচ্ছা, সেদিন যে ক্লাবের ছেলেরা আমাকে কিছু না বলতে দিয়ে আমার বিরুদ্ধে আঙুল তুলেছিল, তারাও কি কারো দ্বারা প্রভাবিত হয়েছিল? ঈশিতা, শুধু এইটুকু অন্তত বল। ওই তো ওই ম্যাডামই তো আমাদের ক্লাবে ঢুকে চিৎকার করে বলেছিলেন যে ছন্দক মজুমদার নাকি তার বউকে মেরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাডামই বলেছিলেন। আর সেই কথা বিশ্বাস করে তোমরা উপস্থিত হয়ে শোরগোল শুরু করলে, তার ফলে একটা মানুষের জীবন বরবাদ হয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোহিত, ঈশিতা খুব ভালো, মানে খুব প্রমিসিং রাজনৈতিক লিডার ছিল, এখনো আছে। ও রাজনীতির জন্য কি করেছে না করেছে সবকিছু আমার জানার কথা না। জানা উচিত ছিল। জানা উচিত ছিল রুদ্র। এরা তো তোমারই সৈনিক। এত বড় একটা অন্যায় হয়ে যাচ্ছে আর তুমি কিছু জানো না, এটা বিশ্বাসযোগ্য? তারপর ছন্দক যখন বিপদে পড়ল, জয়িতা খুন হলো, তখন এই ঈশিতা বন্ধু সেজে শত্রুতা করল। এই ধরনের লিডার নিয়ে আমাদের পার্টি এগোবে। বাহ, কোন দিকে যাচ্ছি আমরা রুদ্র? কোন দিকে যাচ্ছি? আমাকে তো গোটা বিষয়টা নিয়ে ভাবতে হবে। আপাতত ঈশিতা ইস্তফা দেবে, পদত্যাগ করবে। মাস্টারমশাই, আমি বলছিলাম যে যদি ঈশিতা পদত্যাগ করে তাহলে কিন্তু দলে আরো বড় ঝড় উঠবে, কারণ ও তো খুবই পপুলার। যা বলার আমি বলে দিলাম, এটাই হবে। আমার এখানে থাকতে ভালো লাগছে না, ঘেন্না করছে, ঘেন্না। আমি ভেতরে গেলাম। ঈশিতা, তুমি নাকি তমালকে দোষ দিতে? হ্যাঁ, অ্যাটলিস্ট তমাল অনেস্ট। সবাই আমাকে কথা শোনো। হ্যাঁ, সবাই এখন আমাকে কথা শোনো। আমি তো একাই ভিলেন হয়ে যাবো এখন, এটাই তো স্বাভাবিক। তোমার সঙ্গে আরো কে ছিল সেটা তো স্যার জিজ্ঞেস করলেন, দিভাই তো জিজ্ঞেস করলো। বলো।
আসলে কি জানো, তুমি যেভাবে এই পুরো ঘটনাটা সবার সামনে উপস্থাপন করলে সেটা পুরোটা ঠিক না। সেটার মধ্যে অনেক জল মেশানো আছে, অনেক বছর আগেকার ঘটনা তো। কিন্তু আমি তোমরা জিজ্ঞেস করলে সেটা প্রমাণ করতে পারবো না। তোমার এই উপস্থাপনার জন্য ঈশিতার সাথে সাথে আমাকেও অপমানিত হতে হলো, কিন্তু আমার কিছু বলার নেই, কোনো কিছু বলার উপায় নেই। ঠিক আছে, তদন্ত হবে, ধরা পড়বে কে কে জয়িতার আসল খুনি। আমি কথা বলবো ফুলকে, আমি তারপরে কথা বলবো। দাদা কিছু হয়নি, কিছু হয়নি। দাদা কি হচ্ছে তোর? কিছু না, আমার বুকে ব্যথা করছে না? আমি জানতাম ঠিক এরকমই কিছু একটা হবে। আরে কিছু হয়নি বলছি তো। দাদা এত চাপ, এত দোষারোপ নেওয়া যায় না। রুদ্র কি হয়েছে বাবা? কি হয়েছে? কিছু হয়নি মা, কিছু। মাস্টারমশাইয়ের কথায় আঘাত লেগেছে তোমার? কেন বারবার মনে হচ্ছে রুদ্রর কিচ্ছু হয়নি? ভালো লাগছে না মা, বাবা বাড়ি যাবো। ওর চাষ ভালো লাগছে না, কেন আমি যাবো না। শান্ত বাবা, চাষ ভালো লাগছে না এখানে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব জয়িতা দিদি খুনিকে খুঁজে বের করতে হবে। জামাইবাবুর যে তেমন কিছু হয়নি সেটা সবাই বুঝেছে, জেঠিমা ছাড়া। আমার মন বলছে জামাইবাবু এই ঘটনার সাথে পুরোপুরি জড়িত ছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা ভালোবেসে রাঁধবো, বন্ধনে বাঁধবো, কিন্তু সেই সঙ্গে লড়বো হাতা খুন্তি হাতে। হবে রান্নার হাড্ডাহাড্ডি লড়াই। লড়াই হবে প্রত্যেক দিন দুটো জুটির মধ্যে, যেমন আজকের জুটি ভালোবাসার বন্ধনে বাঁধা পড়া চিরদিনের প্রিয় জুটি শাশুড়ি বৌমা জুটি। রন্ধনে বন্ধনের প্রথম পর্বের প্রথম শাশুড়ি বৌমা জুটি নিউ ব্যারাকপুরের বনশ্রী ও মিত্রা কাকিমা। শাশুড়ি বৌমার তো খুব মিল মনে হচ্ছে, মানে একেবারে ম্যাচিং শাড়িও পরে এসছো তোমরা। হ্যাঁ বলতে পারেন, আমাদের মধ্যে মিল যেমন আছে আবার কিছু অমিলও আছে। তোমরা কি খুব নার্ভাস? একটা এত বড় একটা জায়গায় এসে আমাদের এত ভালো লাগছে, আর সব থেকে পার্সোনালি আমাদের দুজনেরই তোমাদের খুব ভালো লাগে। আরে বাবা, এই আমাদের সৌভাগ্য। এই যে এত বড় আজকে একটা কাতলা মাছ রয়েছে, সেটা দিয়ে দুই শাশুড়ি বৌমা জুটিরা কি রাঁধবে ভাবলো। আমরা আজকে কাতলা মাছের ডালনা রান্না করব, যেটা একদমই ভিন্ন স্বাদের। আর তোমরা কি রাঁধবে? আমার আর আমার মায়ের সম্পর্কটা বেশ টক মিষ্টির সম্পর্ক, তাই জন্য আমরা টক মিষ্টি দিয়েই রান্না করব ফোড়ন আচারি কাতলা। প্রথমবার খুব ভয় পেয়েছিলাম, আমার সবসময় ভয় গরম তেলের। তো প্রথমবার মাছ ভাজতে গিয়ে আমি গৌরবকে বললাম একটু দাঁড়িয়েও, যদি পুড়ে যাই। নিয়ে কড়াইটা বসালাম, তেলটা গরম হলো, মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ভাজবো। কিন্তু কিভাবে ভাজলাম, এখান থেকে মাছটা তুললাম, নিয়ে এরকম ভাবে ছুঁড়ে দিলাম, তেলটা আরো বেশি ছিটলো। মানে এটা আমার ফার্স্ট মাছ ভাজার এক্সপিরিয়েন্স। মাছটা আমি একটু দেখে নিই, মাছ ভাজাটা। বোঝাই যাচ্ছে বাড়িতে বস কে, অন্তত কিচেনে বস কে সেইটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বাহ, বেশ গোল গোল লাল লাল গোলাপ জামুন টাইপের একটা হয়েছে, বলো। এটাকে ফিশ বল বলে। আচ্ছা বেশ, ফিশ বল। 10 9 8 7 6 5 4 3 2 1 স্টপ। কাতলা ডালনা রেডি। ফোড়ন আচারি কাতলা রান্না করবেন। তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। মায়ের কথা মতো দুটো শুকনো লঙ্কা। মায়ের কথা মতো দুটো শুকনো লঙ্কা। হালকা একটা সুগন্ধ বেরোবে, সর্ষের মধ্যে একটু নুন দিলে তিতকুটে ভাবটা কেটে যায়। আচ্ছা, এইবার মাছের ওপরে আমরা আচারটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। ইন্টারেস্টিং প্লেটিং। এই যে একটার উপরে একটা মাছ এরকম হেলে গেছে, এই যে ভালোবাসাটা, যে ভালোবাসার রান্নাটা তৈরি হচ্ছে, সেইটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং খুব ভালো লাগছে। 10 9 8 7
5 4 3 2 1 স্টপ। আর হবে না, আর হবে না। তৈরি হয়ে গেছে ফোড়ন আচারি কাতলা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।